আসসালামু আলাইকুম সবাইকে বিসিএস ফ্রন্টার্সের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে মঙ্গলবার 18ই নভেম্বর 2025 আমরা পড়ছি প্রথম আলো। এই হচ্ছে প্রথম আলোর প্রথম পাতা। আপনারা দেখতে পাচ্ছেন মানবতা বিরোধী অপরাধে হাসিনার মৃত্যুদণ্ড এবং রায় দ্রুত কার্যকর চায় শহীদ পরিবারগুলো। তো শেখ হাসিনার পাশাপাশি আর দুজনকে দণ্ডিত করা হয়েছে। একজন হচ্ছে আসাদুজ্জামান নূর, যাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আরেকজন হচ্ছে পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন। রাজসাক্ষী হয়ে অপরাধ প্রমাণে সহায়তা করায় তার শাস্তির মাত্রা একটু কম বলে জানিয়েছেন বিচারক প্যানেল। তাকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তো এই ছিল প্রথম পাতার খবর। আপনারা দেখতে পাচ্ছেন একটি প্রশ্ন এসেছে, একটু কমেন্ট সেকশনে জানান যে জুলাই গণ অভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা নিয়ে নির্মিত তথ্যচিত্র কোনটি। তো এই ছিল আমাদের আজকের প্রথম আলোর প্রথম পাতার খবর। আপনারা দেখতে পাচ্ছেন যে এবারের নির্বাচন দেশ রক্ষা নির্বাচন বলছেন প্রধান উপদেষ্টা। তিনি নির্বাচনে জেলা প্রশাসকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে বলেন যে আপনাদের যা জানা প্রয়োজন সব জেনে নেবেন। নির্বাচনকে একই সঙ্গে উৎসবমুখর ও শান্তিপূর্ণ করতে হবে। তিনি আরও বলেছেন যে 5 বছরের সরকার গঠনের একটি নির্বাচন নয়, বরং আগামী নির্বাচনে গণভোট যুক্ত হওয়ায় এটি আরও তাৎপর্যপূর্ণ নির্বাচন হতে যাচ্ছে। আমাদের প্রধান উপদেষ্টা বলেন যে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা ইতিমধ্যে আগামী নির্বাচনের বিষয়ে গভীর উৎসাহ দেখিয়েছেন। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে 32 নম্বর ভাঙতে খনন যন্ত্র বাধা, দফায় দফায় সংঘর্ষ হয়েছে। তো গতকালকে বাংলাদেশের ইতিহাসে একটি বিরল ঘটনা ঘটেছে, সেটি হচ্ছে ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে এবং তার অস্তিত্ব বাংলাদেশে বর্তমানে টিকে আছে 32 নম্বর বাড়ির উপর। এখন এটি যদি মুছে যায় তবে তার অস্তিত্ব কিন্তু মোটামুটি পুরোপুরি মুছে যাবে। এবং জুলাই পক্ষের শক্তি গতকালকে 32 নম্বর বাড়িতে হাজির হয়েছিল শেখ হাসিনার শেষ অস্তিত্বটুকু মুছে দিতে। তা বুঝতে পারছেন মানুষ আসলে কী পরিমাণ ক্ষোভ নিয়ে এখনও আছে। তো আমরা কিছু গুরুত্বপূর্ণ ফ্রেজাল ওয়ার্ডস নিব। এখানে একটি ওয়ার্ড আছে, সেটা হচ্ছে ক্লোজ ডিলিং, যার মানে হচ্ছে দর কষাকষি বা বার্গেনিং। তারপর একটা ওয়ার্ড দেখতে পাচ্ছেন যে কোল্ড ওয়ার, আমরা মাঝে মাঝে ব্যবহার করে থাকি। এর মানে হচ্ছে আনফ্রেন্ডলি রিলেশন বা স্নায়ুযুদ্ধ। আর চিকেন হার্টেড ফেলো মানে হচ্ছে ভীরু বা কাওয়ার্ডলি ফেলো। ককশির মানে হচ্ছে কনফিডেন্ট বা আস্থাশীল। কক অ্যান্ড বুল স্টোরি, যার মানে হচ্ছে অ্যাবসার্ড স্টোরি, মানে একদম গাঁজাখুরি গল্প বা এমন কিছু যেটা আসলে কোনো মিনিংলেস থিংস। ঠিক আছে, তো এই ছিল আমাদের তথ্য। আপনারা দেখতে পাচ্ছেন দলগুলির সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, সংলাপে বলেছেন প্রধান নির্বাচন কমিশনার আপনার নাসির উদ্দিন। সিইসি মানে চিফ ইলেকশন কমিশনার, এটা বলা হয়েছে এখানে। নির্বাচন আয়োজনে দলগুলোর সহযোগিতার গুরুত্ব তুলে ধরে নাসিরউদ্দিন বলেন, রাজনৈতিক দলগুলো না চাইলে তারা যদি সমস্যা সৃষ্টি করতে চায় তাহলে দেখবেন যে নির্বাচন হওয়ার যে সম্ভাবনা তা থেকে আশঙ্কা এসে যাচ্ছে। তো আমরা আমাদের আজকের গুরুত্বপূর্ণ কলাম অভিমত বিশ্লেষণ কলামে চলে এসেছি। এখানে যেভাবে ভুক্তভোগীর আয়নায় বন্ধু বাংলাদেশ লিখেছেন আসিফ বিন আলী। তিনি একটি বিষয় স্পষ্ট বলছেন, যেটি হচ্ছে আমাদের বণিক শ্রেণী কখনোই পর্তুগিজ, ফরাসি বা ব্রিটিশ কোম্পানিগুলোর মতো সামুদ্রিক সাম্রাজ্য করার অবস্থায় পৌঁছানি, বরং উল্টো দিক থেকে জাহাজ এসেছে, আমরা সেই জাহাজের ভোক্তা হয়েছি। আমরা জিজ্ঞেস করি না এই বিভাজনের বীজ কোথা থেকে এলো। জাতপাত, উঁচু বর্ণ এসব ফাটল তো উপনিবেশ পূর্বেই সমাজেই ছিল। 1971-এর গণহত্যা বাস্তব, কিন্তু স্বাধীনতার পর আমরা নিজের রাষ্ট্র কীভাবে করলাম, কাকে কাকে সুবিধা দিলাম, কার স্বার্থকে বাদ রাখলাম, এই আত্মসমালোচনা খুব কম করে। তো তিনি বলতে চাচ্ছেন যে আমরা সবসময় ভিকটিমের আয়নায় নিজেদেরকে দেখি, আমরা মনে করি আমরা সবসময় নির্যাতিত, বাকি সবাই হচ্ছে অত্যাচারী। তো আমরা নিপীড়িত বাক্যটি মিথ্যা নয়, ঔপনিবেশিক সামরিক শাসন সব কিছু শিকার হয়েছে আমরা, কিন্তু একই সঙ্গে আমরা বহুবার অন্যকে নিপীড়নের অংশ হয়েছি, কখনো সক্রিয়ভাবে, কখনো নীরব থেকে। এই জায়গায় আমাদের ভূমিকার জন্য কিন্তু আমরা একটি কার্যকর রাষ্ট্র ও টেকসই প্রতিষ্ঠান গড়ে তুলতে পারছি না। তো 1757 সালের 23শে জুন আপনারা জানেন যে পলাশীর মাঠে নবাব সিরাজউদ্দৌলা হেরে গেলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্নেল রবার্ট ক্লাইভের হাতে। তো 1947 সালে যখন পাকিস্তান হলো এবং তখন রাষ্ট্র গঠনের কথা, তখনই কিন্তু মানুষ ষড়যন্ত্র মেতেছিল এবং এই ষড়যন্ত্রের কারণেই পাকিস্তানের সংবিধান প্রকাশ করতে করতে অনেক সময় লেগে যায়, যেটি প্রকাশিত হয়েছিল 1956 সালে। তারপর কি হলো, সংবিধান কার্যকর হওয়ার 2 বছরের মাথায় 1958 সালে জেনারেল আইয়ুব খান সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করলেন এবং সংবিধান স্থগিত হলো
তো বাইরের শক্তি পাকিস্তানকে অস্থির করে দিল, এই ছিল হচ্ছে বয়ান। তো দেখেন বাংলাদেশের যে ইতিহাস বা এই উপমহাদেশের যে ইতিহাস অনেক অনেক বড় ইতিহাস, কিন্তু এই বিষয়গুলো থেকে আমরা কতটুকুই বা শিক্ষা লাভ করেছি। আমি আসলে বলতে চাই তা খুব সোজা, আমরা নিপীড়িত, এই বাক্য মিথ্যা নয়। আমাদের লেখা ইতিহাস যদি বারবার এমন হয় যে সেখানে সব দোষ ব্রিটিশ, হিন্দু মুসলমান, ভারত পাকিস্তান, পশ্চিমা শক্তি এসব চরিত্রের ঘাড়ে চাপায়, আর নিজের অভিজাত শ্রেণীর লোভ, রাজনৈতিক দূরদৃষ্টির অভাব, নাগরিক দক্ষ শিক্ষিত করার ব্যর্থতা আর নৈতিক কাপুরুষের কথা চেপে যায়, তাহলে কি দেশ আদৌ হচ্ছে আপনার বের হতে পারবে? দেশকে আদৌ হচ্ছে একটা শক্তিশালী অবকাঠামো নিয়ে দাঁড়াতে পারবে? এই প্রশ্নটা আর কি তিনি রেখেছেন। তো একটা বিষয় হচ্ছে, আমরা আসলে স্বীকারই করতে চাই না যে আমাদের আসলে সমস্যা আছে। সমস্যা সমাধানের প্রথম উপায় হচ্ছে যে সমস্যা আছে সেটি স্বীকার করে এবং তার বিপরীতে আপনার হচ্ছে ভালো হচ্ছে কিছু উদ্যোগ গ্রহণ করা এবং শক্তিশালী অবস্থান নেওয়া। তো এই ছিল আমাদের তথ্য। আমরা আজকের অভিমত বিশ্লেষণ কলাম পড়লাম। তো আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেই। তো ভাষা আন্দোলন আমাদের দেশের রাজনীতির ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম গান ছিল ভুলবো না ভুলবো না, 21শে ফেব্রুয়ারি গাজী হক লিখেছিলেন। আর কবিতা হচ্ছে লিখেছেন কাঁদিতে আসেনি আমি ফাঁসি দাবি নিয়ে এসেছি, মাহবুল আলম চৌধুরী। নাটক হচ্ছে কবর, যেটি লিখেছেন মুনীর চৌধুরী। আর উপন্যাস লিখেছেন আরেক ফাল্গুন, যেটি জহির রাহান। তার একটি চলচ্চিত্র জীবন থেকে নেওয়া, যেটি ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম চলচ্চিত্র। এবং ভাষা আন্দোলন ভিত্তিক একটি সংকলন আছে 21শে ফেব্রুয়ারি, যেটি লিখেছেন হাসান হাফিজুর রহমান। এই তথ্যগুলো আপনাদেরকে মনে রাখতে হবে। আমরা বিভিন্ন বিষয় হচ্ছে আলোচনায় রেখেছি। তো আজকের মতামত কলামে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন শেখ হাসিনার সাজা প্রমাণিত হলো, কেউ আইনের ঊর্ধ্বে নন। আপনারা জানেন যে গত যে সরকার ক্ষমতা দীর্ঘায়িত করতে শেখ হাসিনার রাষ্ট্রীয় বাহিনীগুলো ও দলীয় নেতাকর্মীদের আন্দোলনরত ছাত্র জনতার বিরুদ্ধে আইন বহির্ভূত বল প্রয়োগের কাজে ব্যবহার করেছিলেন। পরপর 3টি একতরফা নির্বাচনের মাধ্যমে যে চরম অগ্রণতান্ত্রিক কর্তৃত্ববাদী শাসন তিনি প্রতিষ্ঠা করেছিলেন, সেটাই এই মানবতাবিরোধী অপরাধের ক্ষেত্রে রচনা করেছিল। এর আইন নিশ্চিতভাবে বাংলাদেশের সরকার ও রাজনৈতিক দলগুলোর জন্য একটি বড় শিক্ষা। যদি আমরা এটা থেকে শিক্ষা নিতে পারি তবেই কিন্তু, আর না হলে এটাও ইতিহাসে সে 1975 সালের বাকশাল যেভাবে আপনার যে বাকশালের ইতিহাস যেভাবে ছাপা পড়ে গেছে, ঠিক সেভাবে এই জুলাই অভ্যুত্থানটাও চাপা পড়ে যাবে যদি এ থেকে মানুষ যদি হচ্ছে শিক্ষা না নিতে পারে। জাহিদুর রহমান বলছে শেখ হাসিনার সাজা তার রাজনৈতিক মৃত্যু। তো জাহিদুর রহমান আসলে বায়াস লিখে, আমি খুব কম পড়ি তার লেখা, তো আজকে অ্যাভয়েড করছি কারণ এটা আসলে খুব একটা তাৎপর্যপূর্ণ কিছু না, আমাদের সময় গুরুত্বপূর্ণ। তো পিএসসি কেন ক্যালেন্ডার অনুসরণ করে না? পিএসসি যদি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের সঙ্গে সঙ্গে পরীক্ষা গ্রহণ ও ফল প্রকাশের সময়সূচি নির্ধারণ করে দিত, সেই অনুযায়ী বিসিএসের কার্যক্রম নিয়মিতভাবে চলমান রাখতো, তবে নিয়োগ প্রার্থীদের আপত্তি থাকতো না। তো পিএসসির আসলে কিছু সীমাবদ্ধতা আছে। তো এই বিষয়গুলোর কারণেই আসলে সব কিছু অনেকটাই হচ্ছে আমরা যেটা চাই সেটা আসলে বাস্তবে দেখতে পাই না। তো যুক্তরাষ্ট্র, সৌদি আরব, ওয়াশিংটন যে অগ্রগতি নিয়ে যাচ্ছে সৌদি যুবরাজ। তো রিসেন্টলি সৌদি যুবরাজ হচ্ছে আপনার ট্রাম্পের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন এবং সেখানে তিনি কিছু বিষয় তুলে নিয়ে আসবেন, যেটি হচ্ছে যুক্তরাষ্ট্রের সাথে 2022 সালে সৌদি আরবের একটি বড় চুক্তি নিয়ে আলোচনা হয়েছিল। সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি, এবং সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিকরণের কথা বলা হয়েছিল এই চুক্তির বিনিময়ে। তো চুক্তিতে অর্থনৈতিক, জ্বালানি সহযোগিতা, সামরিক অংশীদারিত্ব জোরদারের বিষয় ছিল। এতে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার অগ্রগতির জন্য কিছু পদক্ষেপ ছিল। গাজা যুদ্ধ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকরণ কঠিন করেছে। চুক্তি স্থগিত হয়েছে, তবে চুক্তি হোক বা না হোক প্রিন্স সালমান দেশের নিরাপত্তা, তেল নির্ভরতা থেকে উত্তরণের পথ সুরক্ষিত করার চেষ্টা চালিয়ে যাবেন। এটি হবে তার ওয়াশিংটন সফরের মূল বিষয়। তো এটা মনে রাখতে পারেন, আপনারা বিভিন্ন বিষয় এগুলো এখানে আনতে পারেন। তো আমাদের COP30 চলছে, দেখতে পাচ্ছেন অ্যামাজনিয়া লিভরে ডি পেট্রোলিও গ্যাস। লিভরে মানে ফ্রি অ্যামাজন, ডি পেট্রোলিও মানে হচ্ছে ওয়েল, এবং হচ্ছে গ্যাস মানে কার্বন কমাই দিতে হবে। অ্যামাজনকে হচ্ছে যে স্বীকার করছে মানুষ, যে প্রণুজার হচ্ছে, সেটা হচ্ছে ফ্রি অ্যামাজন হচ্ছে কর্মসূচির দাবি জানাচ্ছে সেখানের মানুষজন। আর এবছর COP30 ওখানে হওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে বিশ্বের যে নজর সেটা হচ্ছে আপনার আমাজন বনের উপর নিয়ে যাওয়া।
তো ওখানে কিছু বিষয় গুরুত্ব পাবে, যেহেতু কফ বিভিন্ন সম্মেলনে যে বিষয়গুলো প্রতিশ্রুতি নেওয়া হয়েছিল সেই বিষয়গুলোর অগ্রগতি নিয়ে হচ্ছে আলোচনা হবে। আমাদের ওয়ার্ল্ড টেম্পারেচার, গ্রিন এনার্জি, তারপরে আপনার এই যে রিভলিউশন, আমাদের যে আপনার চতুর্থ শিল্প বিপ্লব যেটা চলছে, এটার প্রভাব আসলে কার্বন ডাইঅক্সাইড মিটিগেশন কীভাবে আসলে আমাদের সাথে সামঞ্জস্য রাখবে, এই বিষয়গুলো হচ্ছে আলোচনায় আসবে। তো আমরা বিভিন্ন সময় বিষয়টি নিয়ে কথা বলেছি, তাই আজকের এই বিষয়টা স্কিপ করে গেলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন রোজার পণ্য ঋণপত্র খেলা বাড়ছে, এখানে আসলে তেমন কিছুই নেই। তো এই ছিল আমাদের আজকের প্রথম আলো। আপনারা দেখতে পেয়েছেন যে আমাদের আশিক চৌধুরী, যিনি হচ্ছে বর্তমান বিডার হচ্ছে মহাপরিচালক, ঠিক আছে, এই বিডার মিনিংটা কি একটু কমেন্ট সেকশনে জানান। তিনি বলছেন আইনি সীমাবদ্ধতার কারণে চুক্তির দলিল প্রকাশ করা হবে না। তো বাংলাদেশের যে বন্দরটা সেটা বাংলাদেশের কাছেই আছে। পাট পণ্যের ব্যবহার বাড়াতে পণ্য বিচিত্র আনার পরামর্শ। একটি প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে আপনার পাট চীন রহস্য উদ্ঘাটন করেছিলেন মাকসুদুল আলম, আর পাটের তৈরি প্রথম যে আপনার প্লাস্টিকের বিকল্প যে আপনার পাটের যে ব্যাগ সেটাকে তৈরি করেছেন, সেটা একটু কমেন্ট সেকশনে হচ্ছে জানান। তো এই ছিল আমাদের আজকের আলোচনা। নিরাপত্তা চুক্তি চায় হচ্ছে সৌদি আরব, আপনারা দেখতে পারেন এগুলো। আমরা আমাদের এই পত্রিকাগুলো হচ্ছে টেলিগ্রাম গ্রুপে হচ্ছে দিয়ে থাকি, আপনারা সেখান থেকেও পড়তে পারেন। তো ধন্যবাদ সবাইকে, যারা যারা ভিডিওগুলো দেখেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিওগুলোতে লাইক করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। লার্নিং নেভার এক্সজস্ট দ্য পেইন। আসসালামু আলাইকুম।